আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি পর্ব ৩। লিখেছেন সুরাইয়া রাফা। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালা ফাঁক গলিয়ে সূর্যের মিজিকেল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজকায় চিৎকার, সবকিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল ৯টা অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওরও চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাগাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিক আছে, সেই হিসেবে বাংলাদেশের এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যার কারণেই সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে ওরও। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক ভাবলে এখনও পিলে চমকে ওঠে ওরুর। সকাল ৯টা বেজে ৩৫। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা কাজ আছে জরুরি, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচিউরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজার বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। ওরও তখন শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকে হাঁক পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। জেকে জেকে, আমি আমি জানি তুই উপরে রুমেই আছিস, নাম এক্ষুনি, নইলে কিন্তু আমিও উপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে তখনই উপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোত্থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? ওরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালিকিনীর মতো করে গলার আত্মবিশ্বাসী জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। ওরুর কথার মাঝপথে আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃত্তিক ও বেরিয়ে এসেছে। লম্বায় ওরুর চেয়ে দ্বিগুণ কৃত্তিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে ওরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে ওরু সেভাবেই তাকিয়ে আছে কৃত্তিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেপ না করা খড়খড়ে দাড়িগুলো মাথা চাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়, সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে ৩১ বছরের কৃত্তিককে ওরুর চোখে গ্রিক গডের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইউর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে ওরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টো আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলেছেন? কারণ কৃত্তিকের দৃষ্টি এখনও একইভাবে সামনের দিকেই স্থির। গো ব্যাক টু ইউর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। কৃত্তিকের এক্সপ্রেশন, বাচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না ওরুর। ও উল্টো বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছে না কথা নেই বার্তা নেই অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে না? রুমে যেতে বলেছি তোকে। এবার কাটকাট স্পষ্ট বাংলায় ওরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃত্তিক। ওর ভয়ের তো ঢোক গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ও ৮ বছর আগের কৃত্তিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল ওর। মনে মনে ভাবলো, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনেই নিজেকে মিস সাহসী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল ওরু। কি হলো, কথা কি কানে যায়নি? যাব না, এই যেন ওরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃত্তিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো, তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ না ওরু। ওরু কৃত্তিকের ঘুমঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরের কিছু একটা শক্ত টান অনুভব করলো ওরু। কেন যেন মনে হলো ওরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সবথেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না ওরুর আত্ম অহংকারী মন।
বরং নতুন উদ্যমে কৃতিকের কথায় কাটকাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস না তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজের খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলল, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল সায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছেঁচড়া মনে হচ্ছে। কি? তোর সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? সায়র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনও দরজা খুলিস না, ফোন ধরিস না, এসএমএসও করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলে মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বলতো। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। সায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগাড়ে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছন এখনো ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ সায়রের মুখ ননস্টপ চলছে। একটানা এক নাগাড়ে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো সায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে ওর নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়েই সায়র উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটা কি যে কে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছি বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। সায়র একটা মানুষ, ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেলে সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কৃতিককে প্রোটেস্ট বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ওর হাতটা ছেড়ে দিল কৃতিক। সায়র সচকিত নজরে ওর পেছনে চাইল, দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের পিচ্ছি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকিসি? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদরের মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখে মনে হচ্ছে একটু টেনে দেই, সেই আশাতে হাত বাড়িয়েছিল সায়র পিচ্ছিটার গাল টেনে দেবে বলে। কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতর পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয় লেগেছে, দেখে মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলল, লাগুক, লাগার জন্য মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, ও কে রে? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙ্গিয়ে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কৃতিক। সায়র কৃতিকের পেছন পেছন নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্ছি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগে ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারল কৃতিক। মুখে লাগাম টান, তুই জানিস আই ফাকিং হেট ওমেন্স। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে ডিভানে বসে পড়লো, তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বললাম তো, নো ওয়ান ট্রিট আর লাইক এ সার্ভেন্ট। সায়র বুঝলো কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুর। ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপাকে কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না? তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। ওসমান দেয়ালে লেগে কোনোয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চিটচিটে হয়ে গিয়েছে। কৃতিকের
কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছিঁড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপ্টিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। ওরও বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এইভাবেই নিজের ক্ষত নিজেকে সারাতে হবে ওকে। যা হয়ে যাক আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আই নো, এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনও টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলার অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর বিড়বিড় করে বলল, ইফ ইউ ডেয়ার টু টাচ আই সয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড় করে? মারবি? কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাউনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাউনি। ওর চোখ জোড়াই যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে ক্রুদ্ধ হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনও ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলে গিয়েছে ফিরতেই সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখে ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না অরু। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলো পিসি, খেতে এসো। ওর দু পা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইল। দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিচ্ছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। ওরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখে ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওরও প্লেটের দিকে উকি দিতে ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশড পটেটো, ব্যাস এইটুকুনি লাঞ্চ। গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকেই তাকালো অরু। সায়র একবার অরুর দিকে আরেকবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছে! মনে মনে আমেরিকান গ্রিড কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো অরু। দেশে থাকেটা বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটেটো সাথেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাতে খোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কেবিনেট থেকে আর ফ্রিজে হাতের কাছে চাল ডাল যা পেল সবকিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে খিচুড়ির মম গন্ধে সুবাসিত হয়ে উঠল চারদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না রে। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো অরু। গরম খিচুড়ির গন্ধে খিদের পেট গুড়গুড়ি উঠল ওর। অরু বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিয়ে আবেশে চোখ বুঝে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্তিতার হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি দৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করলো কৃতিক। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে?
সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না ওরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি, উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপের বনি না। আমার নাম অরর শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখালো না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিং। দার্জিলিং নামটা শুনেই আগ্রহ প্রবণত বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীরের ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও যাওয়া জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকোনো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে? আর কার সাথে যাবে? অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্নিং ইউ। অরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো। কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে অরু তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাব অরুর পাল্টা তীর ছুড়ল, বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুসরত পেল অরু। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। হোয়াটস রং জেকে? কি করছিস সেটা? কৃতিকের কাণ্ডে সায়র হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে, তার আগেই ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক। দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথার উচ্চারণ করলো, মনে হচ্ছে স্বামী স্ত্রীর তাদের স্টুপিড সংসারে ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়র একদিনেই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বিরাতে হুট করে জেগে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটো পানিতে ছলছল করছে এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্তটা সুস্পষ্ট ওর দু চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেঘাটাতের মতোই শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নেই কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতে ওর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নার নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না অরু নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলায় ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানী এর আগে কখনো হয়নি ও। কৃতিক কেন ওকে দু চোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারেনি অরু। এদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখনো কী কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়ে ভয়ে কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে কৃতিক যে কী করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু ওরও তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য, আনমনেই বলে ওঠে সায়র। সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলেই এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব, কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না।
না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনে বাইরে গিয়ে ও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সাময়িক এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না, বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে, তবু ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা, আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালাতনটা বন্ধ করিস। সায়র নিজের ছাদ খোলা বিএনডাব্লিউতে নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরিয়ে হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদ বারান্দায় মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডার রেলিংয়ের উপর চিবুক। কাজ ঠেলে বারান্দায় পা রাখতে হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। ততস্থ গতিতে অরুকে টেনে ভিতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখ প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি মাকে দেখতে যাব আপু। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রে অরু, এখন গেলেও কাছে যেতে পারবি না, তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃতিক ভাইয়া আগেভাগে কোম্পানির সতর্ক করে দিয়ে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলিয়েছে। আমি তো শুধু মায়ের কাছেই ছিলাম। দুবোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল, তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অরু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানি প্যাকেট। বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়ার অরুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়ায়। তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি আসছি। কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্ত হয়ে গলায় বলল, মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। অনু, পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরুও আর অপেক্ষা করল না, সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড় জোরে একটিবার রোদের মুখ দেখা যায়, বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি, তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরেই এভাবে কাটাচ্ছে অরু। খাও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকাই একই কথা।
সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই অরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা দেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে অরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত দুদিনে অরু তো ভুলে গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্ব কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই। ওর অবচেতনের মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনার সংযোগ করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত দুদিন ধরেই বন্ধ পড়ে আছে। ওরও এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো একটু চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওরও পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আর মনে বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবে লজ্জায় নিজের মুখে দু হাত চেপে মুচকি হাসে অরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধি দীপ্তদের মতো চোখ জোড়া বড় করে অরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করলো না, তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বারটুকু রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হলো রুমে। কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর দুপা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওরও মনে মনে বিরক্ত হলো, এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথা নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে ওরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর সুরে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে গাছের দেয়ালটা পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকলো ওর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। ওরও এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে? তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল জায়ান? কৃতিক ছোট করে জেকে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে কি না শোনেনি কে জানে। ও আবারও মনিটরের নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়, কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছে? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। ওরও আর ঘাটায় না কৃতিককে। বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার ইয়াত্তা নেই। তাই ওরও কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়েই ল্যান্ড ফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানাটা
মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টোকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তে কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11, তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে। তিথি ওপাশ থেকে কি বলবে সেটা শোনার না গেলেও আপাতত মনিটরে এতক্ষণে ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দার বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করেই বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এইভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। উপাস থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটা কোনো কালের গুরুত্ব দিসনি তুই। উল্টে সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গিয়েছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? হ্যাঁ, তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট, তুই কৃত্তিক কুঞ্জের মালকিনী, আর আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিলের হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলে কচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে কি ঠিক নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নামকরা রিয়েল অ্যাসেস্ট ফ্যামিলি বিজনেস তোদের। ও মাই গড, কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নিচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কি না নিখিল ভাইয়ের খোঁজ করেছিস? তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওরও। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখেছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরও চোখ বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয়ে থেকে পালাতে পারল না। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলো রুমে। অরুর ফুপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করলো, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এতটুকু শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। অরুর কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কলকে কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলোর পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাতে মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে পায়ে আটকে থাকা নূপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও পাশের ডিভানে বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। ওর কিছু বুঝে ওঠার আগে শব্দটা উচ্চারণ করে ধাপ করেই দরজাটা আটকে দেয় কৃত্তিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে। পকেটে হাত রে ফোন বের করে কাউকে কল লাগায়।
আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই অরুর, তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। ওরও একটু সময় নিজের কান্নাকাটি থামলো, তারপর দুহাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে অরুর চেয়ে অনেক বড়, তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের, তাই কখনই কৃতিককে কিছু ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে, ঠান্ডায় নীল হয়ে যাওয়ার অসহায় অরু। হাইওয়ে ধরে এগোলে রাস্তার একপাশে মেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডস এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়েও নীরব এই স্টেটটা। সে কয়েকটা ফ্যামিলি আছে, তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতো একঘেয়ে মধ্যকথা। যারা কোলাহল মুক্ত নিরবচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হাওয়াতে ক্যাফেটেরিয়ার সব বেশ কিছু মানুষ আছে, তারা যে যার মতো ছাদগুলো টেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে, মাত্র একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বা হাত দিয়ে দিয়াশলাই জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ডস লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টনের মেয়ে এসে সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রত্যয় মাথা তুলে একবার চাইল, হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফেটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, চোখের নিচের সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিনাতিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতার ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তী মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকে আছে দেখে এবার একটু ইতস্ত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়, ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগে অন্য পাশে থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডা মতো একটা সাদা চামড়ার লোক, দেখে মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর উপর, অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিপমেন্ট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র, কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝতে পারছে না। এক পর্যায়ে লোকটা রেগেমেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। অকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ডের অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বীভৎস কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতেই ভয়ে ভয়ে চোখ খুলে অনু।
দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরেই পড়ল? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়া ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃত্তিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্রেকবাশ করতে করতে উঠে বসলো। ও ঘড়িতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিল ট্যারি পায়নি। অরুর কথাটা মাথায় আসতে নিজের চুল নিজে খামচে ধরল কৃত্তিক। ও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃত্তিক। দরজার সামনে দু হাঁটুতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কিনা বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা, সেই সাথে জড়তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রা অতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কৃত্তিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে দু হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতে চমকে ওঠে কৃত্তিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আরেকটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে। একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারাবেলা বাইরে থাকার পার চোকালো ওরও। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে শোয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাদে কি আর ওরও এটাকে বিদঘুটের রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। ওরও উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় নয়। মুখ ভার করে আবারও জানালার কাঁচ টেনে দিল ওরু। মনে মনে ভাবলো, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দিবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোনো কোণ থেকে একটা বারস্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙ্গুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওরও পিছনে ঘুরলে তৎক্ষণাৎ দেখলো পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃত্তিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কালারের কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃত্তিক। ওরও জানে না কৃত্তিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ ওর চোখে কৃত্তিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ? ভেবে পায় না অরু, আর না কৃত্তিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো অরু, তাই বলে এতটা? তাও বিনা কারণে? এখন সেসব কথা ভাবলেও মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কৃত্তিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মানহীন ফিরে পেল অরু। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃত্তিকও। কৃত্তিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না, চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করে ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃত্তিক। অজ্ঞাত ওরও কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর? হ্যাঁ ওটাই। তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই
বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কেন বাসি কিংবা বেহুদা কথা বলছি। যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান ও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসতো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নামকরা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে, আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে চলে আসবো। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বোধহয় থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না যায় বল? অর্ণব উচ্ছ্বসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হ্যাপি রোমান্টিক মুভি। আমি 10 বারের বেশিও দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাবে। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃত্তিকার ডিটেলস চাইলো অর্ণবের কাছ থেকে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃত্তিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল সে। ভেতরের ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাভ রোড। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলো হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে অরু। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়ও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করল অরুকে। হুট করে কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য সম্পর্কে জটিলতার সব কিছু কয়েক মুহূর্তেই জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃত্তিক চৌধুরী। মেয়ে মানুষের নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয় শক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃত্তিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজেই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসার আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃত্তিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিউরে ধপ করে বসে পড়ে কৃত্তিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসফিসিয়ে কৃত্তিক বলে, আবার কেন ফিরে এলি এই আতপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে?
তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, আবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগে ওরও ঘুমের তালে একটু নড়ে চড়ে উঠে অকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রপ থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অনুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অনুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছু উপস্থিত টের পেয়ে সেটাকে ভালোমতো গায়ে পেঁচিয়ে অন্য পাশে হয়ে শুয়ে পড়ল ওরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতে কাচের টি টেবিলের থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসফিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়ার নরম সোফাতে ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9টা বেজে 35। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়ে ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কান পটরির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরের পরিহিত কালো সেন্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীরে চর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাবসগুলোকে এইটুকুনি স্কিনে স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল অরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল অরু। হাঁ করে না থেকে মুখের লালা পরিষ্কার কর, সামনের মনিটরে ধ্যান রেখে বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভেবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পর আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভ্রুকুচকে প্রশ্ন ছড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মনে কান্না আটকে রেখে ও বলল, আপা এখনো ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। হ্যাঁ, তো আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করলো। 1 বার 2 বার 3 বার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়ের যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়িভুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না? কোনো এক অজানা কারণে এই আওয়াজের ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলাকাটা মুরগির মতোই ছটপট করে উঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রামধমক দিয়ে শুধালো কৃতিক। কি হয়েছে, ভ্যাবা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলেছেন? না, তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবি। অরু তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতে কেমন লজ্জা করছে ওর।
ও তো এতটা বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজ, আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওরও একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃত্তিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঠুকিয়ে গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃত্তিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওদিকে ওরও ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে ওরও বার কয়েক জিজ্ঞেস করছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। ওরও সেই তখন থেকে এদিক ওদিক হন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণের আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃত্তিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথা ওর গোপন তিলকে খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করার গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃত্তিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যে ঘুরে পিছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর, অরু। অরু চকিতে পেছনে চাইল, দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে। সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃত্তিক আর অরু এগিয়ে আসছে, অন্যদিকে দিয়ে অনু আর প্রত্যয় আর কৃতিকের চোখাচোখি কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃত্তিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর, আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা দপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময় ক্রুদ্ধ হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে।